বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রামপাল মহাবিদ্যালয়ের আমার সকল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দকে ও আমার ইউটিউব চ্যানেলের সকল ভিউয়ার্সকে রাবেয়াস অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আছি তোমাদের সাথে রাবেয়া খাতুন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রামপাল মহাবিদ্যালয় থেকে। আমার ইমেল আইডি rabea.shiuli@gmail.com। যে কোনো সমস্যার সম্মুখীন হলে তোমরা আমাকে এই ইমেল আইডিতে ইমেল করতে পারো। তাছাড়া তোমরা আমাদের যে রামপাল মহাবিদ্যালয়ের যে পেজ আছে, সেই পেজে আমি যখন তোমাদের মানে ক্লাসগুলো আপলোড দেব, তখন সেই ক্লাস সম্পর্কে যদি তোমাদের কোনো আ মানে যদি কোনো কনসেপ্ট যদি তোমাদের কাছে কঠিন মনে হয়, তখন তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের সমস্যা সম্পর্কে অবগত করতে পারো। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব সেগুলোর সমাধান দেওয়ার জন্য। তাছাড়া তোমরা যদি আমার সবগুলো ক্লাস আ একত্রে পেতে চাও, তাহলে আমার যে ইউটিউব চ্যানেলটি আছে, সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আমার ইউটিউব চ্যানেলটির নাম হলো রাবেয়াস অনলাইন ক্লাস। তো এইগুলোই হলো আমার সাথে তোমাদের যোগাযোগের মাধ্যম। প্রতিদিনের মতো আজও আমি রিপিট করে দিলাম এগুলো। যাই হোক, চলো আজকে তাহলে আমরা ক্লাসে প্রবেশ করি। আজকে আমি যাদের জন্য আমার আজকের লেকচারটি আমি তৈরি করেছি, তারা হলো রামপাল মহাবিদ্যালয়ের এইচএসসি প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রী। তবে যেহেতু 10ই ডিসেম্বর প্রথম বর্ষের প্রথম মিডটার্ম পরীক্ষা শুরু হতে যাচ্ছে, যে কারণে আজকের এই ক্লাসটি প্রথম বর্ষকেই উদ্দেশ্য করে তৈরি করা হয়েছে। যেহেতু প্রথম বর্ষে যারা আছো, তাদের এটা হলো প্রথম মিডটার্ম পরীক্ষা। আর কোভিড-19 এর কারণে আসলে তোমাদের সাথে আমাদের এখন পর্যন্ত সরাসরি কোনো ক্লাসের সুযোগ আমরা পাইনি। যে কারণে যে মিডটার্ম পরীক্ষা হবে, অর্থাৎ যে প্রথম পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করবে, সেই পরীক্ষাটি তোমাদের কাছে অনেক কঠিন মনে হতে পারে। যে কারণে আমি আমার এই ২-৩ টা লেকচার যেগুলো আমি নিয়েছি, এবং আমি ১০ তারিখের আগে যতগুলো ক্লাস নেব, চেষ্টা করব তোমাদের মিডটার্ম পরীক্ষার যে সাজেশনটা আমরা দিয়েছি, চেষ্টা করব সেই সাজেশনের যে সমাধানগুলো আছে, সেগুলো তোমাদেরকে দেওয়ার জন্য। যাতে করে এই অনলাইন ভিত্তিক যে প্রথম মিডটার্ম পরীক্ষার আয়োজন করা হয়েছে, সেই পরীক্ষাটি তোমাদের জন্য খুবই সহজতর হয়। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে আজকের ক্লাসে প্রবেশ করি। আমাদের আজকের আলোচনার বিষয় সৃজনশীল প্রশ্ন। আমি লাস্ট টাইম যে দুটো ক্লাস নিয়েছিলাম, সে দুটো ক্লাসে কিন্তু আমি তোমাদের কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি আরেকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো সৃজনশীল প্রশ্নটি আমরা দেখে নিই। তবে একটা কথা মনে রাখবে, সৃজনশীল প্রশ্ন হাতে পাওয়ার পর তোমাদের অবশ্যই প্রশ্নটিকে ৩ বার ভালো করে পড়তে হবে। তারপর বুঝতে হবে আসলে উদ্দীপকে কি বলেছে, এবং উদ্দীপক পড়ার পরে তোমাদের যে প্রশ্নগুলো দেয়া থাকবে, সেই প্রশ্নগুলো তোমাদের মাথায় নিবে
যে প্রশ্নে আসলে কি চাওয়া হয়েছে। এবং দেখবে উদ্দীপকের সাথে প্রশ্নগুলোর কোন দিকটার মিল রয়েছে বা উদ্দীপক কি বোঝাতে চাচ্ছে আর সৃজনশীল প্রশ্নগুলোতে কি চাওয়া হচ্ছে। তাহলে প্রথমত তোমাদের যে কাজটি করতে হবে সেটা হলো সৃজনশীল প্রশ্ন হাতে পাওয়ার পর উদ্দীপকগুলো ভালো করে পড়তে হবে এবং সেই সাথে তোমাদের যে সৃজনশীল প্রশ্নের ৪টি অংশ থাকে, অর্থাৎ একটি সৃজনশীল প্রশ্নের একটি উদ্দীপক দেওয়া থাকবে এবং ৪টি প্রশ্ন দেওয়া থাকবে। তোমার ক নম্বর প্রশ্ন যেটা, সেটা হলো তোমার জ্ঞানমূলক প্রশ্ন, সেটার মান ১। তার পরের যে প্রশ্ন সেটা হলো তোমার অনুধাবনমূলক প্রশ্ন, সেটার মান হলো ২। ঘ নম্বর যে প্রশ্নটি সেটি মূলত তোমার প্রয়োগমূলক প্রশ্ন। সেখানে তোমার যে নাম্বার দেওয়া থাকবে সেটা হলো ৩। তারপর তোমার ঘ নম্বর, ঘ যেটাকে আমরা বলি, সেই ঘ নম্বর যে প্রশ্নটা থাকবে সেই ঘ নম্বর প্রশ্নের মান হলো ৪। আর সেটাকে বলা হয় যে উচ্চতর দক্ষতা বিষয়ক প্রশ্ন। তো দেখো, একটা সৃজনশীল প্রশ্নের তোমার ৪টি অংশ থাকবে: ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার এবং গ নাম্বার। যার মান ১, ক নম্বরের মান হবে ১ নাম্বার, খ নম্বরের মান হবে ২ নাম্বার, গ নম্বরের মান হবে ৩। তাহলে টোটাল কত হলো? ১ আর ২ ৩, ৩ আর ৩ ৬। বাকি থাকে ৪, ১০ হতে। তো তোমার যে ঘ নম্বর যে প্রশ্নটা সেটার মান হলো ৪। অর্থাৎ একটা সৃজনশীল প্রশ্নের মোট নাম্বার হলো ১০। তাহলে চলো আজকের সৃজনশীল প্রশ্নটি আমরা দেখে নিই। এটি হলো আমাদের আজকের সৃজনশীল প্রশ্ন, যেটি নিয়ে আমরা আলোচনা করব। দেখো, এখানে আম বলা হয়েছে, আমি তোমাদের একটু আগে বলেছিলাম, যখন তোমরা সৃজনশীল প্রশ্নটা হাতে পাবে তখনই তোমাদের যে কাজটি করতে হবে সেটি হলো যে উদ্দীপকটিকে কয়েকবার ভালো করে পড়তে হবে। অর্থাৎ তোমাকে ৩ বার পড়তে হবে। তাহলে দেখো আমরা উদ্দীপকটি পড়ে নিই। বলা হয়েছে, জামিল ছিলেন একজন মা না, জামিল ছিলেন একটি প্রদেশের গভর্নর। তার কঠোর শাসনে দেশটিতে বিদ্রোহীর জন্ম হয়েছিল। এসব বিদ্রোহীরা সীমান্তে পার হয়ে পাশের দেশে আশ্রয় নিয়েছিল। আচ্ছা, এখানে আসলে একটু তোমাদের সংশোধন করতে হবে। দেখো, আসলে যে শব্দগত যে আ মানে উচ্চারণ, সেটা আসলে ঠিক হয়নি। এখানে আসলে বলা হয়েছিল যে তার কঠোর শাসনে দেশটিতে বিদ্রোহের জন্ম হয়েছিল এবং এসব বিদ্রোহীরা সীমান্ত পার হয়ে পাশের দেশে আশ্রয় গ্রহণ করেছিল। জামিল পাশের দেশের রাজার কাছে পলাতক ব্যক্তিদের ফেরত চাইলে সে দেশের রাজা তা নাকচ করে দেয়, যে কারণে উভয় দেশের মধ্যে একটি শত্রুতাপূর্ণ একটা সম্পর্কের সৃষ্টি হয়। দেখো, এখানে বলা হয়েছে যে জামিল সাহেব ছিলেন একটি প্রদেশের গভর্নর, কিন্তু তিনি কি ছিলেন তোমার কঠোর ছিলেন অত্যন্ত। তার এই যে কঠোর শাসন ছিল, এই কঠোর শাসন ব্যবস্থার কারণে দেশটিতে তোমার বিদ্রোহের জন্ম হয়েছিল বা বিদ্রোহীর জন্ম হয়। এসব বিদ্রোহীরা সীমান্ত পার হয়ে পাশের দেশে আশ্রয় গ্রহণ করেছিল। কিন্তু আহ, যখন গভর্নর জামিল সাহেব যখন পাশের দেশের রাজার কাছে পলাতক ব্যক্তিদের ফেরত চাইলেন, তখন সে দেশের রাজা তাদেরকে ফেরত না দিয়ে
বরং বলে দিলেন যে তাদেরকে ফেরত দেওয়া হবে না। যে কারণে উভয়ের মধ্যে একটি শত্রুতাপূর্ণ সম্পর্কের সৃষ্টি হয়েছিল। দেখো এখানে উদ্দীপকটি আমরা পড়ে এটাই বুঝলাম যে জামিল সাহেব ছিলেন একজন গভর্নর এবং তিনি একজন কি অত্যাচারী শাসক ছিলেন, যেহেতু কুশাসনের কথা বলা হয়েছে। তাহলে দেখো বা কঠোর শাসনের কথা বলা হয়েছে। তিনি তারপর কি করেছিলেন? এই কঠোর শাসনের ফলে তোমার বিদ্রোহের জন্ম হয়েছিল। তো বিদ্রোহীর যে জন্ম হয়েছিল, এসব বিদ্রোহীরা সীমান্ত পার হয়ে অন্য আরেকটি দেশে আশ্রয় নিয়েছিল। কিন্তু জামিল সাহেব যখন সে দেশের রাজার কাছে তাদের ফেরত চেয়েছিলেন, তখন তাদেরকে ফেরত দেওয়া হয়নি। ফলে ২ দেশের যে ওই জামিল সাহেব যিনি এক দেশের গভর্নর ছিলেন, সেই দেশের গভর্নরের সাথেই বা সেই দেশের যে রাষ্ট্রীয় ব্যবস্থা বা রাষ্ট্রীয় প্রধান যিনি ছিলেন, সেই রাষ্ট্রীয় প্রধানের সাথে মূলত পার্শ্ববর্তী যে আম রাজা ছিলেন বা যে রাষ্ট্র ছিল, সেই রাষ্ট্রের যে একটা সুসম্পর্ক ছিল, সেটা নষ্ট হয়ে গিয়েছিল। তাহলে দেখো, এইখানে আমরা উদ্দীপকটি পড়ে এটাই বুঝতাম। এখন আমরা প্রশ্নগুলো পড়ব। ক নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? ক নম্বর প্রশ্নে বলা হয়েছে, কিতাবুল হিন্দ গ্রন্থের লেখকের নাম কি? দেখো, ক আর খ নম্বর প্রশ্ন তোমাদের সৃজনশীল প্রশ্নের ক এবং খ নম্বর প্রশ্ন কিন্তু হুবহু উত্তর তোমরা বিভিন্ন বইতেই পেয়ে যাবে। এটা কিন্তু আসলে তোমার যদি তোমরা পাঠ্য বই পড়ে থাকো, তাহলে ক আর খ নম্বর প্রশ্নের উত্তর তোমরা অতি সহজেই দিতে পারবে। এখানে কোনো কিছুর প্রয়োগ করতে হয় না। এখানে শুধু তোমার ভালো করে যদি তুমি পাঠ্য বইটা পড়তে পারো, তাহলে নিশ্চিত থাকো যে ক নম্বর আর খ নম্বর প্রশ্ন তোমাদের হুবহু কমন পড়বে। তাহলে দেখো এখানে আমি কি বলেছি ক নম্বর প্রশ্নে, কিতাবুল হিন্দ গ্রন্থের লেখকের নাম কি? তোমার এই গ্রন্থের লেখকের নাম হলো আল রায়হান আল বিরুনি। ঠিক আছে? কিতাবুল হিন্দ গ্রন্থের লেখকের নাম আল রায়হান আল বিরুনি। খ নম্বর প্রশ্নটা দেখো, বলা হয়েছে ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলা হয় কেন? ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাকে নিম্নপক্ষে ৬-৭ লাইনের মধ্যে লিখতে হবে এবং ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে হবে। তবে তোমাদের প্রথমে যে কাজটি করতে হবে এই প্রশ্নটা লেখার সময়, সেটা হলো প্রথমেই তোমাকে এটা এক কথায় উত্তর দিয়ে নিতে হবে। যেমন, ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলা হয় কেন? এটাকে সংক্ষেপে ২ লাইনের মধ্যে প্রথমে আরকি এটা বলে নিবে যে কেন বলা হয়। তারপরে তোমরা ব্যাখ্যা করবে। তাহলে আমি দেখো এই প্রশ্নটি তোমরা ডেমো হিসেবে দেখতে পারো। আ আমি ১ম এ কিভাবে বলছি, তারপর আমি কিভাবে ব্যাখ্যা দিচ্ছি। এই বিষয়গুলো একটু ভালো করে মনোযোগ সহকারে শুনতে হবে তোমাদের। তারপর সেগুলো বা সেই রকম ভাবেই তোমাদের আ যে সৃজনশীল প্রশ্নের জন্য প্রস্তুতি নিতে হবে। তো দেখো এখানে বলা হয়েছে, ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলা হয় কেন? ভারতীয় উপমহাদেশে অসংখ্য জাতি, গোষ্ঠী ও নানা ধর্মের মানুষের বসবাস করত। যে কারণে আ তোমার ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই উপমহাদেশকে নৃতত্ত্বের জাদুঘর বলে অভিহিত করেছিলেন। কেন করেছিলেন এবং কে করেছিলেন? এটা একজন ঐতিহাসিক বলেছেন এই কথাটা, ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর, এবং এটা বলেছিলেন তোমার ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। তাহলে এক কথায় তোমরা এইভাবে লিখবে যে ভারতীয় উপমহাদেশে অসংখ্য জাতি, গোষ্ঠী ও নানা ধর্মের মানুষের বসবাস ছিল, যে কারণে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই উপমহাদেশকে নৃতত্ত্বের জাদুঘর বলে অভিহিত করেছেন।
এক কথায় আমাদের প্রশ্নের উত্তরটা হয়ে গেল। এখন আমরা ৩-৪ লাইনের মধ্যেই এটাকে একটা ব্যাখ্যা করব। দেখো যে আর্য একটি জাতি, তোমরা জানো প্রাচীন জাতি, যারা ভারতবর্ষে এসেছিলেন অন্য একটি অস্ট্রিক নামক একটি জায়গা আছে সেই জায়গা থেকে। তো দেখো আর্যদের আগমন থেকে শুরু করে ইউরোপীয়দের আগমন পর্যন্ত বহু জাতি ভারতবর্ষে প্রবেশ করেছিল। প্রাচীন যুগে আর্যরা প্রথমে এসেছিল ভারতবর্ষে, তারপর এসেছিল দ্রাবিড়, পার্শ্বিক মানে পারস্য থেকে এরা এসেছিল, গ্রিক যে বর্তমানে গ্রিস যেটাকে আমরা বলি, সেই গ্রিকরা এদেশে এসেছিল। এসেছিল শক, কুষাণ, হুন বংশের লোকেরা। এসেছিল মধ্যযুগে আরবরা, মানে আরব বিশ্ব থেকে, বিশেষ করে সৌদি, বর্তমান যে সৌদি আরব আছে সেই সৌদি থেকে অনেক মুসলমানরা মধ্যযুগে ভারতবর্ষে প্রবেশ করেছিল। তারপর তুর্কিরা এসেছে, আফগান, মুঘল ও আধুনিক যুগে এসেছিল তোমার ইউরোপীয়, পর্তুগিজ, আহ, ইংরেজ, ফরাসি প্রভৃতি ইউরোপীয় বণিকদের আগমনের ফলে আসলে ভারতবর্ষে বহু জাতিগোষ্ঠীর একটি মহা সমাবেশে পরিণত হয়েছিল। আর এই কারণেই ভিনসেন্ট স্মিথ এই ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলে অভিহিত করেছিলেন। বুঝতে পেরেছো? তাহলে এখন আমরা এই খ নম্বর যে অনুধাবনমূলক প্রশ্ন সেটাকে কিভাবে সাজাবো? প্রথমেই আমরা বিষয়টাকে ২ লাইনের মধ্যে প্রকাশ করব। তারপর আমরা এটার ডিটেইলস ৪-৫ লাইনের মধ্যে শেষ করব। সেটাই হলো ব্যাখ্যা। তার পরের প্রশ্নটি হলো, উদ্দীপকের সাথে সংগতিপূর্ণ আরবদের সিন্ধু বিজয়ের কারণটি ব্যাখ্যা করো। এখানে হলো তোমাদের আম যে প্রয়োগমূলক আ যে বিষয়টা আছে, সেই বিষয়টা এখানেই তোমাদের প্রয়োগ করতে হবে। এখন তোমাকে কি প্রয়োগ করতে হবে, তাই না? তাহলে চলো জেনে নেই কিভাবে তোমাকে উত্তর করতে হবে। দেখো, আমরা উদ্দীপক যখন পড়েছিলাম তখন আম আমরা জানতে পেরেছি যে একজন ব্যক্তি বা জামিল নামক একজন ব্যক্তি একটি প্রদেশের গভর্নর ছিলেন। তিনি আসলে মানে তার যে কঠোর শাসন, সেই কঠোর শাসনের আ ফলে তোমার একদল লোক বিদ্রোহ ঘোষণা করেছিল এবং সেই বিদ্রোহীরা সীমান্ত পার হয়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় গ্রহণ করেছিল। কিন্তু আ গভর্নর সাহেব যখন তাদেরকে ফেরত চাইলেন, আ তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু তখন পার্শ্ববর্তী দেশের রাজা তাদেরকে ফেরত না পাঠিয়ে বরং নাকচ করে দিয়েছিল। যে কারণে উভয়ের সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন সৃষ্টি হয়েছিল। দেখো, এখন তোমাকে যে বিষয়টি এখন ভাবতে হবে সেটা হলো যে উদ্দীপকের সাথে বা উদ্দীপকের কোন বিষয়টার সাথে তোমার পাঠ্য বইয়ের কোন বিষয়টার মিল রয়েছে। আমার ১ম, ২য়, ৩য় যদি ৩য় ক্লাসগুলো যদি তোমরা করে থাকো, তাহলে দেখবে যে আমি এইরকমই একটি ঘটনার ব্যাখ্যা আমি তোমাদের দিয়েছি। সেটি কোনটি? সেটি হলো সিন্ধু বিজয়ের যে কাহিনী ছিল বা ঘটনা ছিল বা ইতিহাস ছিল, সেই সিন্ধু বিজয়ের যে ইতিহাস, সেই ইতিহাসটা যদি তোমরা পড়ে থাকো, তাহলে দেখো সেই ইতিহাসের সাথেই মূলত এই উদ্দীপকের মিল রয়েছে। এখন কি বলেছে যে উদ্দীপকের সাথে সংহতিপূর্ণ আরবদের সিন্ধু বিজয়ের কারণটি ব্যাখ্যা করো। তাহলে সিন্ধু বিজয়ের কারণটা কি ছিল? এখানে তো বলেই দিয়েছে যে সিন্ধু বিজয়ের কারণটি ব্যাখ্যা করো। তাহলে এটা সংহতিপূর্ণ হতে হবে সেটার সাথে। কোনটার সাথে? উদ্দীপকের সাথে। তাহলে দেখো কি হয়েছিল তখন। তখন আমি বলেছিলাম যে তখন মুসলিম বিশ্বের খলিফা ছিলেন খলিফা আল ওয়ালিদ। উনি একজন উমাইয়া আ এ
উমাইয়া খিলাফতের খলিফা ছিলেন। সেই উমাইয়া খলিফা আল-ওয়ালিদ এর পূর্বাঞ্চলের একজন শাসনকর্তা ছিলেন। তার নাম ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ। সেই হাজ্জাজ বিন ইউসুফ অত্যন্ত নিষ্ঠুর ও কঠোর ছিলেন। যে কারণেই অনেকেই আ মানে বিদ্রোহ ঘোষণা করেছিল এবং তার সাথে কি বিদ্রোহে আম তোমার লিপ্ত হয়েছিল এবং অবশেষে তারা সেই হাজ্জাজ বিন ইউসুফের যে বাহিনী ছিল তাদের সাথে আ না পেরে লড়াইয়ে টিকে থাকতে পারবে না। যে কারণে তারা পার্শ্ববর্তী যে সীমান্তবর্তী রাজ্যগুলো ছিল, সেই রাজ্যগুলোতে যেয়ে আশ্রয় নিয়েছিল। তো একটি সীমান্তবর্তী যে রাজ্য ছিল, সেই রাজ্যের যে শাসনকর্তা ছিল, সেই শাসনকর্তার কাছে তাদেরকে ফেরত চাওয়া হয়েছিল। কিন্তু রাজা তাদেরকে ফেরত দেয়নি। যে কারণে উভয়ের মধ্যে একটি শত্রুতাপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়েছিল। আর এই দিক দিয়ে দেখো উদ্দীপকে যেমন এই কথাটি বলা আছে, ঠিক তেমনই উদ্দীপকের সাথে মিল রেখে তোমার যে প্রশ্নে কি বলা হয়েছিল যে আম আরবরা যখন মানে সিংহলের রাজা যখন ৮ টি জাহাজ প্রেরণ করেছিল সৌদি আরবে বলা হয়ে থাকে খলিফা আল ওয়ালিদকে তোমার উপঢৌকন হিসেবে সেগুলো পাঠানো হয়েছিল। আবার বলা হয়ে থাকে যে তোমার যে আরবের কয়েকজন বণিক পরিবার সেখানে ছিল সেই জাহাজে। সেই জাহাজগুলো মূলত যাচ্ছিল সৌদি আরবে। তো প্রথমধ্যে তোমার যে সিন্ধুর যে দেবল বন্দর ছিল, সেই দেবল বন্দরে তোমার জলদস্যুরা সেগুলো কি করেছিল? লুট করে নিয়েছিল। সেই লুট করে নেওয়ার পরে তাদের যখন তাদের কাছে মানে সিংহলের যে সিংহল না, সিন্ধুর যে রাজা ছিলেন, রাজা দাহিন, তার কাছে এর প্রতিকার চাওয়া হয়েছিল। তিনি বরং কোনো প্রতিকার তো দিলেনই না, বরং সেটা তোয়াক্কা না করে তাদেরকে কি করেছিলেন? ইগনোর করেছিল। যে কারণে তোমার আ সিন্ধু যে সিন্ধুতে যে মুসলমানদের যে অভিযান পরিচালনার যে পরিকল্পনা করা হয়েছিল, সেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই ঘটনাকে কেন্দ্র করে। আবার অনেক ঐতিহাসিক বলে থাকেন যে আম ভারত মানে হাজ্জাজ বিন ইউসুফ মানে পূর্বাঞ্চলের যে শাসনকর্তা ছিলেন, সেই হাজ্জাজ বিন ইউসুফ এর কুশাসনের ফলে অনেকেই তোমার ভারতে এসে আশ্রয় নিয়েছিল। যখন তাদেরকে ফেরত চাওয়া হয়েছিল তখন মানে সিন্ধুর রাজা তাদেরকে ফেরত দেয়নি। যে কারণে আসলে এই যুদ্ধটা অবধারিত হয়ে পড়েছিল। তাহলে এখানে যদি আমরা বলি তাহলে এটার উত্তরটা কিভাবে সাজাবে? শেষে তোমরা এক কথায় বলবে যে উদ্দীপকের সাথে সংগতিপূর্ণ আরবদের সিন্ধু বিজয়ের যে প্রত্যক্ষ কারণটি ছিল সেই প্রত্যক্ষ কারণটির সাথে জড়িত। এই শব্দটা তোমরা প্রথমেই লিখে নিবে, তারপর ব্যাখ্যা দিয়ে তারপরে লিখবে যে উপরের আলোচনা থেকে এটাই প্রমাণিত হয় যে উদ্দীপকের সাথে সংগতিপূর্ণ আরবদের সিন্ধু বিজয়ের যে প্রত্যক্ষ কারণটি ছিল সেই কারণের সাথেই মিল রয়েছে বা সাদৃশ্য রয়েছে। তার পরের প্রশ্নটা দেখো। ঘ নম্বর প্রশ্ন, আরবদের সিন্ধু ও মুলতান বিজয়ে ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ। এটা বিশ্লেষণ করা। এটা অনেক সহজ একটা প্রশ্ন। এটা তোমরা তোমাদের পাঠ্য বই যদি ভালো করে পড়ো তাহলেই বুঝতে পারবে। দেখো, তোমরা প্রথমেই এই প্রশ্নটা এইভাবে লিখবে যে আরবদের সিন্ধু ও মুলতান বিজয় ছিল ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ। কারণ এর মানে ৭১০ থেকে ১২ খ্রিস্টাব্দে আরবরা সর্বপ্রথম ভারতবর্ষে আক্রমণ করেছিল এবং অভিযান প্রেরণ করেছিল। এমনকি তারা সিন্ধু ও মুলতান মুসলমান সাম্রাজ্যভুক্ত করেছিল। কিন্তু
পারিপার্শ্বিক কারণে এবং খলিফা আল ওয়ালিদের মৃত্যুর পরে আসলে এই যে বিজয় অভিযানটা ছিল সেটা বন্ধ হয়ে যায় এবং খলিফা সুলাইমান যিনি উমাইয়া খলিফা হয়েছিলেন, নতুন খলিফা, তার আসলে যে ব্যক্তিগত যে শত্রুতা ছিল সেই ব্যক্তিগত শত্রুতার কারণে সিন্ধু বিজেতা যিনি ছিলেন মোহাম্মদ বিন কাসিম, সেই মোহাম্মদ বিন কাসিমকে নির্মমভাবে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। যে কারণে পরবর্তী সময়ে তোমার এখানে আর রাজ্য বিস্তার সম্ভব হয়নি। কিন্তু এর পরবর্তীতে যে গজনির সুলতান ছিলেন সুলতান মাহমুদ, সেই গজনির সুলতান মাহমুদ দ্বিতীয় পর্যায়ে তোমার ভারতবর্ষে আক্রমণ করেছিলেন। তিনি মোট ১৭ বার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন এবং আহ, ভারতবর্ষ থেকে ধন সম্পদ এবং আম, অর্থ সম্পদ এগুলো নিয়ে যে রাজ্য ছিল গজনি রাজ্য, যেটা বর্তমানে আফগানিস্তানে অবস্থিত, সেখানে তিনি সেগুলোর ব্যবহার করেছেন। অর্থাৎ নিজের দেশের সমৃদ্ধি অর্জনের জন্য তিনি ভারতবর্ষে মোট ১৭ বার অভিযান প্রেরণ করেছিলেন। দেখো, সুলতান মাহমুদ কিন্তু ১৭ বার ভারত অভিযান প্রেরণ করার সাহস পেতেন না, যদি কিনা আরবরা প্রথম ৭১২ খ্রিস্টাব্দে সিন্ধু ও মুলতান বিজয় করতেন। তারপর দেখো, প্রথম পর্যায়ে যারা মানে আরব থেকে ভারতবর্ষে অভিযান প্রেরণ করেছিলেন তিনি হলেন তোমার মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে এক খলিফা আল ওয়ালিদের মুসলিম সৈন্যবাহিনী। তারপরে দ্বিতীয় পর্যায়ে ভারতবর্ষে অভিযান প্রেরণ করেছিলেন গজনির সুলতান মাহমুদ। এরপর তৃতীয় পর্যায়ে মোহাম্মদ বিন মোহাম্মদ মুইজুদ্দিন মোহাম্মদ গুরি ভারতবর্ষে তৃতীয় পর্যায়ে অভিযান প্রেরণ করেছিলেন এবং তিনি প্রথম দুইজন কিন্তু আসলে প্রথম জন যিনি করেছিলেন তিনি কিন্তু অভিযান করেছিলেন, জয়লাভ করেছিলেন, কিন্তু ভাগ্যের যে নির্মম পরিহাস, সেই নির্মম পরিহাসের কারণে আসলে এখানে স্থায়ীভাবে ভারতবর্ষ মুসলমানদের দখলে আসেনি। তারপর আম, যিনি ভারতবর্ষের দ্বিতীয় পর্যায়ে অভিযান প্রেরণ করেছিলেন তিনি হলেন সুলতান মাহমুদ। আমি তোমাদেরকে বলেছি তিনি কিন্তু ভারতবর্ষ যে আক্রমণ করেছিলেন বা অভিযান প্রেরণ করেছিলেন তার যে প্রধান উদ্দেশ্য, তার প্রধান উদ্দেশ্যই ছিল লুণ্ঠন করা বা লুট করে ভারতের ধন সম্পদ নিজের দেশে নিয়ে যাওয়া। তার এখানে আসলে স্থায়ীভাবে যে মুসলিম শাসন প্রতিষ্ঠা করবে সেটার কোনো উদ্দেশ্য কিন্তু ছিল না। তারপরও দেখো, এই প্রথম দুইজনের যে ভারতবর্ষে আসা এবং ভারতবর্ষে এসে জয়লাভ করা, সেই জয়লাভের যে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণায় অনুপ্রেরিত হয়ে তোমার মুইজুদ্দিন মোহাম্মদ আহ, শামস বা মোহাম্মদ গুরি তোমার ভারতবর্ষে তৃতীয় পর্যায়ে অভিযান প্রেরণ করেছিলেন। তোমরা জানো ১১৯১ খ্রিস্টাব্দে তরাইন নামক একটি স্থানে এই মুইজুদ্দিন মোহাম্মদ গুরির যে মুসলিম সৈন্যবাহিনী, সেই সৈন্যবাহিনী ও তোমার দিল্লি ও আজমিরের যে রাজপুত আহ, রাজা আর কি, যেটা মানে রাজপুত নেতা তোমার পৃথ্বীরাজ চৌহান, সেই চৌহানের যে বাহিনী ছিল, পৃথ্বীরাজ চৌহানের যে সৈন্যবাহিনী ছিল সেই সৈন্যবাহিনীর সাথে মোহাম্মদ গুরির যে মুসলিম সৈন্যবাহিনী, তাদের মধ্যে যুদ্ধ হয়। সেই যুদ্ধটি ইতিহাসে তরাইনের প্রথম যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে কিন্তু তোমার পৃথ্বীরাজ চৌহানের নেতৃত্বে রাজপুত বাহিনী জয়লাভ করেছিল। কিন্তু মোহাম্মদ গুরি আহ, পরাজয় বরণ করার পরও পরবর্তী বছরে আবার নিজেকে
আম তোমার যুদ্ধের জন্য কি করেছিল? প্রস্তুত করেছিল এবং তোমার তরাইন নামক স্থানেই ২য় বার সেই আগের যে বাহিনী ছিল অর্থাৎ পৃথ্বীরাজ চৌহানের নেতৃত্বে রাজপুত বাহিনীর মোকাবেলা করেছিল। যেই যুদ্ধটি হয়েছিল ১১৯২ খ্রিস্টাব্দে। এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন পৃথ্বীরাজ চৌহান রাজপুতদের, আর মুসলিম বাহিনীর বা মুসলিম সৈন্যবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন মুহাম্মদ গুরি বা মুইজুদ্দিন মোহাম্মদ গুরি। ঠিক আছে? এই যুদ্ধে মানে ২য় যুদ্ধে কিন্তু তোমার আ মুসলিম যে সৈন্যবাহিনী ছিল মোহাম্মদ গুরির নেতৃত্বে মুসলিম সৈন্যবাহিনী বিপুলভাবে জয়লাভ করেছিল এবং রাজপুতদের যে বাহিনী ছিল সম্মিলিত বাহিনী, সেই সম্মিলিত বাহিনীর শোচনীয় পরাজয় হয়েছিল। এর মাধ্যমেই আসলে ভারতবর্ষ বিশেষ করে যে উত্তর ভারত ছিল, সেই উত্তর ভারত মুসলমানদের দখলে চলে আসে। যে কারণে দেখো একটা জিনিস চিন্তা করো যে এই যে যদি মোহাম্মদ বিন কাসিম তারপর তোমার সুলতান মাহমুদ যদি ভারতবর্ষ আক্রমণ না করতো, তাহলে কিন্তু হয়তো এই মোহাম্মদ ঘুরির আসলে মানে সাহস হতো না ভারতবর্ষ আক্রমণ করার। মূলত তাদের মোহাম্মদ বিন কাশ্মীর যে ভারতবর্ষে অভিযান প্রেরণ, সিন্ধু বিজয়, তারপর মুলতান বিজয়, সেটা আসলে এই সুলতান মাহমুদ এবং মোহাম্মদ ঘুরিকে অনুপ্রেরণা দিয়েছিল। এবং পরবর্তী সময়ে প্রথমবার যদিও ৭১২ খ্রিস্টাব্দে ভারতে স্থায়ীভাবে মুসলিম শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি, কিন্তু ৩য় পর্যায়ে এসে কিন্তু ঠিকই ভারতবর্ষে একটি স্থায়ী মুসলিম শাসন ব্যবস্থার কি হয়েছিল? প্রতিষ্ঠিত হয়েছিল। যে কারণে বলা হয়ে থাকে যে আরবদের সিন্ধু ও মুলতান বিজয় ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ ছিল। এই ছিল আমাদের আজকের সৃজনশীল প্রশ্নের সমাধান। পরবর্তী ক্লাসে আবার হয়তো দেখা হবে নতুন কোনো বিষয় বা নতুন কোনো টপিক নিয়ে। ততদিন তোমরা নিরাপদে থাকো, সুস্থ থাকো, বাসায় বেশি বেশি করে স্টাডি করো, কেননা সামনেই কিন্তু তোমাদের মিডটার্ম পরীক্ষা অনুষ্ঠিত হবে। আল্লাহ হাফেজ।